আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ জিএসটি 23-24 সেশনের যে কেমিস্ট্রি সেগমেন্ট সেটা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুর কোয়েশ্চেনটায় বলা হয়েছে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? আমরা দেখো তো প্রত্যেকের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদি উল্লেখ করি, ফ্লুরাইড অ্যানায়নের প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা একটা বেশি দেখে 10। অক্সাইডের বেলায় প্রোটন 8টা, ইলেকট্রন 2টা বেশি বলে 10। নাইট্রোজেনের বেলায় প্রোটন 7টা এবং ইলেকট্রন এই ক্ষেত্রেও 10। সোডিয়ামের বেলায় প্রোটন আছে 11টা এবং ইলেকট্রন 10। দেখো তো এরা সবাই আইসো ইলেকট্রনিক না, অর্থাৎ এদের ইলেকট্রন সংখ্যা সমান এবং প্রত্যেকেরই কিন্তু দুটি করে শক্তি স্তর রয়েছে। সেই দুটি শক্তি স্তরে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা কোন ক্ষেত্রে বেশি হবে বলতো? নিউক্লিয়াস কর্তৃক এই আকর্ষণ কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আর এই বল কিন্তু চার্জের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সকলের সমান বলে সোডিয়ামের প্রোটন সংখ্যা সর্বাধিক, তাই এর আকার হবে সবচেয়ে ছোট। কেন? মানে এক্ষেত্রে নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরকে নিজের কাছে সবচেয়ে বেশি বলে আকর্ষণ করবে, যার কারণে পরমাণুটার আকার কিন্তু সংকুচিত হয়ে যাবে বা সর্বশেষ শক্তিস্তর নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকবে, যার কারণে আকার ছোট হয়ে যাবে। আমরা ইনশর্ট মনে রাখতে পারি আইসো ইলেকট্রনিক সাবস্টেন্সের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যত বেশি হবে তত কিন্তু আকার ছোট হবে। তাই আমরা এদের ক্ষেত্রে যদি একটু সিরিয়াল করতাম কেমন আসতো বলতো? সোডিয়াম সব থেকে ছোট, সোডিয়াম প্লাস, তারপরে আসতো ফ্লুরাইড অ্যানায়ন, তারপরে অক্সাইড অ্যানায়ন এবং সর্বশেষে কিন্তু আমাদের নাইট্রাইট অ্যানায়ন। কারণ যত প্রোটন সংখ্যা কমছে তত আকারের মানটা কিন্তু বেড়ে গেছে। এই টেকনিকটা জানা থাকলে আমরা এত কিছু বেন্ড না করেও কিন্তু সলভ করতে পারতাম। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো যে আইসো ইলেকট্রনিক সাবস্টেন্সের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ যত বেশি তত আকার ছোট এবং অ্যানায়নের চার্জ যত বেশি তত কিন্তু আকার বড় হয়। ধরো ভাইয়া তুলনা করতে দিলাম ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+, এদের মধ্যে, তখন ক্যাটায়নের আকার যদি বেশি হয় আকার ছোট হয়ে যায়, অর্থাৎ এমন সিরিয়াল হবে। আর অ্যানায়নগুলোর ক্ষেত্রে দেখো চার্জ যত বাড়ছে তত কিন্তু আকার বড় হয়ে গেছে। সো এটা মনে রাখলে আমরা একবারে আনসারটা বলে দিতে পারতাম যে সোডিয়াম হবে। রাইট, চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা, এটা একদম আমাদের 9-10 এর কোয়েশ্চেন। বলছে কোন অরবিটালটি অসম্ভব? আমরা কিন্তু জানি যে 3f অরবিটাল সম্ভব না। তো এটা একদম জ্ঞানমূলক টাইপের প্রশ্ন এবং এটা সম্ভব না হওয়ার রিজনটা কি বলতো? আমরা জানি তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর ভ্যালু 3, তাহলে সেখানে l হতে পারে এক কম, অর্থাৎ 0, 1 এবং 2। 0 দ্বারা বোঝায় s উপশক্তি স্তর, 1 দ্বারা p উপশক্তি স্তর এবং 2 দ্বারা d উপশক্তি স্তর। তো সেখানে কিন্তু 3f এর কোনো এক্সিস্টেন্স নাই। বুঝতে পারছি, চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এখানে বলছে হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? লক্ষ্য করে দেখো তো এক নাম্বারটা কি সঠিক? জেড পূরণ না হয়ে আগেই এক্স এ দুটা চলে গেছে, এটা কিন্তু সঠিক না। দেন দেখো তো এখানেও এক্স পূরণ না হয়ে পরেরটায় চলে গেছে, এটা সঠিক না। এখানেও জেড পূরণ না হয়ে ওয়াই এ দুটা চলে গেছে, এটাও সঠিক না। আচ্ছা, এখানে অপশনটা একটু মিসিং আছে, এখানে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দাও এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। কারণ হুন্ডের নিয়ম অনুসারে আমরা জানি যে সমশক্তির অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক মাত্রায় বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে আগে একটা একটা করে প্রবেশ করবে, দেন যদি ফোর্থ কোনো ইলেকট্রন থাকতো পি উপশক্তি স্তরে, সেটা আমাদের 2px এ যেত। রাইট, চলো পরের কোয়েশ্চেনে যাই। এই যে দেখো আমরা একটু আগে আইসো ইলেকট্রনিক সাবস্টেন্স নিয়ে পড়াশোনা করতেছিলাম, এখানে চলে আসছে নিচের কোনটি আইসো ইলেকট্রনিক সেট, অর্থাৎ কাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান আসতেছে। দেখো আমাদের এ নাম্বার অপশনে কিন্তু সেটা চলে আসতেছে। কেন? ফ্লুরাইডের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। অক্সিজেনে থাকে 8টা, অক্সাইডের জন্য 2টা বেশি হয়ে গেছে 10টা। কার্বনে থাকে কিন্তু 6টা, 4 মাইনাস, তাই ইলেকট্রন সংখ্যা কিন্তু 10টা। এই চারটা সাবস্টেন্সেরই কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে আমাদের এ নাম্বারটা অপশনটাই হবে আইসো ইলেকট্রনিক সেট। ক্লিয়ার, চলো পরেরটায় যাই। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাথ আসছে রিডবার্গ সমীকরণের। বলা হয়েছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে আমাদের বের করতে হবে। রিডবার্গ সমীকরণ অনুসারে 1/λ বা তরঙ্গ সংখ্যার ভ্যালু আমরা কি জানি বলতো? আর এইচ ইন্টু 1 ডিভাইডেড বাই লোয়ার যে শেল সেটার উপর স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হায়ার যে শেল তার উপরে স্কোয়ার। যেহেতু হাইড্রোজেন পরমাণু জেড স্কোয়ার 1 হয়ে যাবে, তো আমরা ফর্মুলাটা লিখলাম। তাহলে আমাদের নিউ বার হবে আর এইচ এর ভ্যালু কোয়েশ্চেনে দেখো দেওয়া 10.97 ইন্টু 10⁶ পার মিটারে আছে কিন্তু এইটা। দেন যেহেতু লাইম্যান সিরিজ, আমরা বুঝি কি লাইম্যান সিরিজ মানে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ব্যাক করবে, অর্থাৎ লোয়ার শেলটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস চতুর্থ শক্তি স্তর থেকে আসতেছে দ্যাট ইজ 4 স্কোয়ার। তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি দেখো কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস 1/16, এই বিয়োগটা করে দিলে হবে এত ইন্টু 15/16। সো 16 ভাগের 15 ভাগ আসবে। তাহলে 15 ইন্টু 11তে হয় কত বলতো আমাদের? 165, আর নিচে আছে 16। সো অলমোস্ট উপর একটা 10 আসতেছে। সো 10 ইন্টু 10⁶ পার মিটার, এই রেঞ্জের একটা আনসার আসবে। দেখো তো এখান থেকে খুঁজে, 10⁻⁻6 হবে না, 2 পয়েন্ট সামথিং এটা হবে না, 10⁵ হবে না। এই যে দেখো আমাদের অলমোস্ট 10-এর রেঞ্জে ইন্টু 10⁶ পার মিটার, তাহলে সি নাম্বারটাই কিন্তু এক্সাক্ট আনসার। তাহলে আমরা জাস্ট অ্যাজিউম করে ক্যালকুলেশনটা কাছাকাছি যেতে পারলেই কিন্তু হচ্ছে। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে আয়রনের 3 যোজ্যতা, অর্থাৎ ফেরিক আয়নের যে লবণ
তার এত মোলার ঘনমাত্রার এত এমএল দ্রবণের সাথে এত মোলার ঘনমাত্রার এত এমএল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো এবং সেখানে বলল FeOH3 এর আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের অপেক্ষা কম হবে, দ্রাব্যতা গুণফলের সমান হবে, দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে, নাকি কোনো পরিবর্তন হবে কিনা। দেখো দ্রাব্যতা গুণফল বা আমাদের KSP কিন্তু ফিক্সড, সেখানে ভ্যারি করতেছে কে আমাদের KIP। KIP টা ক্ষেত্রে কেন চেঞ্জ হবে, দেখো তুমি যখন অন্য আরেকটা পাত্রের দ্রবণে অ্যাড করতেছো সেখানে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, এটা সত্য কথা, বাট মেইন কথা হচ্ছে এখানে সম আয়ন প্রভাব খাটবে। এই লবণটাতে দেখো আমাদের হাইড্রোক্সিল অ্যানায়ন রয়েছে, ইভেন আমরা যে দ্রবণে ওকে যোগ করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানেও কিন্তু হাইড্রোক্সিল অ্যানায়নটা আছে, সেখানে কমন আয়ন এফেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ হাইড্রোক্সিল অ্যানায়নের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ KIP কিন্তু এখানে বেড়ে যাবে। So আমরা বলতে পারি যে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের অপেক্ষা কিন্তু বেশি হয়ে যাবে এক্ষেত্রে সমায়ন প্রভাবের কারণে। রাইট, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো একটা মোলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এখান থেকে বলছে তার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে। আমরা জানি না সর্বশেষ ইলেকট্রনটা যেই প্রধান শক্তি স্তরে প্রবেশ করে পর্যায় সংখ্যা কিন্তু সেটাই হয়। তো 6 শেলে প্রবেশ করছে, দেখে আমাদের পর্যায় কিন্তু হবে 6, অর্থাৎ আমাদের অপশন ডি আর অপশন এ এখন এলিজিবল। এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা আসছে, অর্থাৎ এটা এস ব্লক মৌল। এস ইলেকট্রন আসলে দেখতে হয় কতটি ইলেকট্রন আছে, 2টি, সেটাই কিন্তু হয় ওর গ্রুপ সংখ্যা, অর্থাৎ এখানে হবে 6 পিরিয়ড এবং সেকেন্ড গ্রুপ, এ নাম্বার অপশনটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড। চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি? এ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, দ্যাট ইজ ফসফরাস। তাহলে আমরা বলতে পারি PCl5 এর জ্যামিতিক আকৃতি। আমরা দেখো যদি একটু গঠনটা চিন্তা করি যে ফসফরাস এক যোজতা বিশিষ্ট 5টি ক্লোরিনের সাথে যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা একক বন্ধন দেখে প্রত্যেকটাই সিগমা বন্ধন। আমরা জানি সংকরিত অরবিটাল সংখ্যা হয় হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এখানে সিগমা বন্ড 5টা, কোনো লোন পেয়ার নাই, দ্যাট ইজ সংকরিত অরবিটাল আসবে 5টা। তার মানে কিন্তু sp3 এখানে 4টা, আরো একটা এই যে sp3d, এবং sp3d এর শেপটা কিরকম হয়, 3টা থাকে একই তলে ত্রিভুজাকার শেপের মতো এই, আর এই তলের ঠিক লম্ব বরাবর কিন্তু আমাদের আরো 2টা ক্লোরিনের সাথে ও বন্ড ফর্ম করবে এই। সো তুমি দেখো উপরে এরকম একটা পিরামিড বানাইতে পারো 3টা বাহুর সাথে যোগ করে করে একটা পিরামিড, একইভাবে নিচেও কিন্তু আরেকটা পিরামিড ফর্ম করা পসিবল। সো এইভাবে করে আমরা 2টা পিরামিড পাচ্ছি, এটা কিনা ত্রিকোণাকার পিরামিড। সো আমরা বলতে পারি ত্রিকোণাকার দ্বি পিরামিড, অর্থাৎ সি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার। রাইট, চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। আমরা কি জানি পানির ক্ষেত্রে সংকরায়ন কি ঘটে, তোমার এক্ষেত্রে সিগমা বন্ড আছে 2টা, লোন পেয়ার আছে 2টা, সো 4টা সংকরিত অরবিটাল, এবং এখানে sp3 সংকরায়ন ঘটে। 2টা লোন পেয়ার থাকার কারণে বিকর্ষণ বেশি হয় লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে, তাই দেখা যায় পানিতে বন্ধন কোণ চলে আসে 104.5 ডিগ্রি, এই যে এরকম। NCl3 তে কি হয় বলতো, আমাদের একটা নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, এখানেও দেখো সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার একটা, সো sp3 সংকরায়ন, বাট একটা লোন পেয়ারের কারণে কিন্তু VSEPR থিওরি অনুযায়ী বন্ধন কোণটা একটু কমে যাবে এবং দেখা যায় প্রায় 107 ডিগ্রির কাছাকাছি আসে এখানে এই। দেন দেখো হাইড্রোজেন সালফাইড, এটা একদম পানির মতো হুবহু, জাস্ট অক্সিজেন জায়গায় সালফার আছে, কিন্তু এক্ষেত্রে বন্ধন কোণটা পানির থেকে অনেকাংশে কমে যায় sp3 সংকরণ হওয়ার পরও, এক্ষেত্রে বন্ধন কোণটা অলমোস্ট 92 ডিগ্রি রেঞ্জে হয়। কেন, অক্সিজেনের তুলনায় সালফারের কিন্তু তড়িৎনাত্মকতাটা কম, সো বন্ধন জোড়গুলো একটু দূরে দূরে থাকে, তাই লোন পেয়ারের বিকর্ষণটা এখানে বেশি হয়ে যায়। বাট অক্সিজেন তড়িৎনাত্মক বেশি হয়, নিজের কাছে বন্ধন জোড় ইলেকট্রনকে রাখে, তাই বিকর্ষণের কারণে বন্ধনটা কিন্তু একটু ওয়াইড হয়ে গেছে এরকম। আর PH3 ওই যে NCl3 এর মতোই, বাট এক্ষেত্রে ফসফরাসের সেই তড়িৎনাত্মকতা কম হওয়ার কারণে sp3 সংকরায়নে লোন পেয়ারের বিকর্ষণের দ্বারা বন্ধন কোণ হয়ে যায় প্রায় 94 ডিগ্রি। সেখানে সবচেয়ে কম কিন্তু আমাদের আসতেছে হাইড্রোজেন সালফাইড। এই উদাহরণগুলোর কোণগুলো কিন্তু আমরা মুখস্থ রাখি, সো মুখস্থ থাকলে এত কিছু আসলে বের করা লাগবে না, পরীক্ষা হলে আমরা ডিরেক্ট জ্ঞানমূলকের মতো দাগাই দিতে পারবো। রাইট, চলো পরের কোয়েশ্চেনটাই যাই। দেখো আমাদের কেপিকেসি থেকে ম্যাথ আসছে, এত তাপমাত্রায় N2O4 এর বিয়োজন বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার কেপি গিভেন, N2O4 এর আংশিক চাপ দেওয়া আছে, বিক্রিয়াতে NO2 এর আংশিক চাপ বের করতে হবে। আমরা কেপির ইকুয়েশনটা লিখি তো, চলো এই বিক্রিয়া কি হবে, পি অফ NO2 তার উপরে হবে স্কোয়ার, সহগটা পাওয়ারে যায়, নিচে হবে প্রেসার অফ N2O4, কেপির ভ্যালু কত দেওয়া বলো তো 0.008 ইকুয়ালস টু পি অফ NO2 টাই আমরা বের করব, পি অফ NO2 স্কোয়ার, আর নিচে এই ভ্যালুটা গিভেন যেটা কিনা 0.8, তাহলে এটাকে তুমি ওই পক্ষে নিয়ে যাও, পি অফ NO2 এর স্কোয়ার ইকুয়ালস টু 0.008 ইন্টু হচ্ছে 0.8। দেখো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, দশমিকের পরে 3 ঘর না, তুমি 8 দিয়ে নিচে একের পরে 3টা শূন্য দিয়ে দাও, গেল, ইন্টু 8 দিয়ে দশমিকের পরে 1 ঘর না, তাহলে নিচে আরেকটা শূন্য দিয়ে দাও, হয়ে গেল কত 10। তাহলে উপরে আমরা লিখতে পারি 8 8 64, আর নিচে লিখতে পারি কত বলতো 1 2 3 4টা শূন্য এই। এটা কিন্তু স্কোয়ারের ভ্যালু ছিল, তো আমরা যদি রুট করে দিই, শুধু পি অফ NO2 চাই, উপরে হবে 8 8 কত 64, 64কে রুট করলে 8, আর নিচে
100 কে স্কোয়ার করলে হয় 10,000, রুট করার পরে 4টা শূন্য থেকে 2টা শূন্য হয়ে যাবে, সো নিচে থাকবে 100। আমরা একটু আগে কি শিখছি, তুমি 2 ঘর দশমিকের পরে 2 ঘর থাকাতেই নিচে 100 লিখতেছো, এখানে লিখে দিবা 0.08। এত অ্যাটমসফিয়ারই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো করতে পারতে হবে। দেখো অপশনে বি নাম্বারের সাথে মিলবে, 8 ইন্টু 10⁻² মানেই কিন্তু 8 ডিভাইডেড বাই 10⁻², আর 10⁻² মানেই কি 10 স্কোয়ার বা 100, অর্থাৎ 0.08। বলো পারবো কিনা ম্যাথটা। মাইনাস পাওয়ার মানে ওই পজিটিভ পাওয়ারটা দ্বারা নিচে ভাগ করা হচ্ছে, এই আর কি। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে সম আয়তনের এত মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং এত মোলার সোডিয়াম অ্যাসিটেট মেশালে দ্রবণটির পিএইচ কত হবে। বলো তো এটা একটা অম্লীয় বাফার না? কিভাবে আমি বুঝলাম? অ্যাসিডিক অ্যাসিড আমাদের কি একটা দুর্বল অ্যাসিড, আর এইটা সেই দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার, সেই অনুবন্ধী বেইজের সল্ট কিন্তু, তাহলে এরা মিলে একটা বাফার তৈরি করবে। বাফারের পিএইচ আমরা কিভাবে বের করা শিখছি বলো তো? পি অফ কে এ প্লাস লগ অফ, উপরে আমরা বসাবো সল্টের কনসেন্ট্রেশন আর নিচে বসাবো অ্যাসিডটার কনসেন্ট্রেশন। পি অফ কে কিভাবে বের করে বলো তো? মাইনাস লগ অফ কে, ওই দেখো কে কোয়েশ্চেনে দেওয়া, দ্যাট ইজ 10⁻⁵ প্লাস লগ অফ উপরেও 0.1 নিচেও 0.1। আমরা জানি কিনা লগ 1 এর মান কিন্তু 0, সো এটা পুরোটা আসবে 0। আর এখানে দেখো মনে মনে 10 ভিত্তিক আছে, সো এই যে 10 ভিত্তিক 10 এতটুকু 1 হয়ে যাবে, -5 যেটা পাওয়ার ছিল ওটা সামনে আসবে, মাইনাসে মাইনাসে কিন্তু +5 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এই দ্রবণের পিএইচ কিন্তু +5, এই বি নাম্বারটা। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে এত তাপমাত্রায় এত ঘনমাত্রা জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড এত পার্সেন্ট বিয়োজিত হয়েছে, দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। তোমাদের মনে আছে কিনা আমরা এভাবে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া পড়ছিলাম? CH3COOH ও যখন ডিসোসিয়েট হয় CH3COO মাইনাস তৈরি করে, প্লাস হচ্ছে H প্লাস, আমি ধরলাম ওর আদি পরিমাণ C, এরা ছিল না, সাম্যাবস্থায় এখান থেকে X পরিমাণ যায়, যেটা আমি আলফার মাধ্যমে প্রকাশ করে, দেখো আলফা বা বিয়োজন মাত্রা মানে কি, যতটুকু বিয়োজিত হয়েছে X ডিভাইডেড বাই আদি পরিমাণ, অর্থাৎ এখান থেকে লেখা যায় X ইকুয়ালস টু কিন্তু C আলফা, তো আমরা একবারে লিখে দিতে পারি C মাইনাস C আলফা, এখানেও C আলফা, এখানেও C আলফা। এখান থেকে দেখো আমাদের জাস্ট জানতে চাইছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সাম্যাবস্থায়, সেটাই কত বলতো? C আলফার পরিমাণ না? তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হবে জাস্ট আলফা ইন্টু সি, যেটা কিনা আলফার ভ্যালু 4.2 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্টেজ দেওয়া ছিল, ইন্টু 0.01 মোলারিটি। এটাকে দেখো ভাই একটু ভাঙায় লিখি, আমরা লিখতে পারি উপরে 42 আর নিচে 100 তো ছিল, আমি আরো একটা 10 দিব, কেন? দশমিকের পরে 1 ঘর সরাইছি, আর এখানে যদি 1 দাও তাহলে নিচে কিন্তু হবে আরো 2টা শূন্য, কারণ দশমিকের পরে 2 ঘর সরাইছি। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে দেখো 42 ডিভাইডেড বাই 1 পরে কয়টা শূন্য, 1 2 3 4 5, সো আলটিমেটলি তুমি লিখতে পারো 42 ইন্টু 10⁻⁻5 এত মোলার। কিন্তু অপশনে দেখো 42 দিয়ে নাই, আছে 4.2 দিয়ে, সো আমরা লিখতে পারি 4.2 ইন্টু 10⁻⁻4 এত মোলার। এই নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। পারবো? চলো পরেরটায় যাই। এখানে দেখো বলছে নিচের কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড। আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে কিভাবে অ্যাসিড ক্ষারকে ডিফাইন করি বলতো? যারা H প্লাস দান করতে পারে, এই যে H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস, তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যারা H প্লাস একসেপ্ট করতে পারে, ধরো অ্যামোনিয়া আমাদের H প্লাসকেই একসেপ্ট করলো, NH4 প্লাস বা অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, তখন অ্যামোনিয়াকে বলা হবে কিন্তু বেস। সো পুরোটাই H প্লাসের উপর ডিপেন্ড করে সংজ্ঞাটা দেওয়া হয়। এখানে কোনটা H প্লাস ত্যাগ করতে পারে বলতো? এই যে রিভার্স বিক্রিয়াটা চিন্তা করো, অ্যামোনিয়াম আয়ন কি করতে পারে? H প্লাস ত্যাগ করে অ্যামোনিয়াতে কনভার্ট হতে পারে। তাহলে ও যেহেতু H প্লাস দান করতে পারলো, ও কিন্তু একটা ব্রনস্টেড লাউরি অ্যাসিড হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু ডি নাম্বার অপশনটা, রাইট? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? আমাদের খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। চলো পরেরটাই যে, এটা জ্ঞানমূলক টাইপের ছিল। এখানে বলছে পানিতে দ্রবীভূত অক্সিজেন বা ডিও এর পরিমাণ কমে গেলে কোনটি ঘটবে বলতো? পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই পানিটা দূষিত হয়ে যাবে, অর্থাৎ এ নাম্বার অপশন, পানির দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়। কারণ দ্রবীভূত অক্সিজেন যদি এনাফ পরিমাণে না পাওয়া যায়, তাহলে সেই পানিতে থাকা বিভিন্ন ধরনের অণুজীব বা জীবজ যে প্রাণীগুলো আছে তারা কিন্তু বেঁচে থাকতে পারবে না, তাদের জন্য যে পর্যাপ্ত অক্সিজেন দরকার সেটা তারা পাবে না। বুঝতে পারছি? চলো পরেরটায় যাই। আচ্ছা এখানে দেখো আমাদের পারদচাপ আর আয়তন দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের, আবার পারদচাপ আর আয়তন দেওয়া আছে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের। এদেরকে আমরা শূন্য ফ্লাক্সে রাখছি, বলছে মিশ্রণের মোট চাপ কত হবে। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন কিন্তু এখানে বিক্রিয়া করবে না, কেন জানো? নাইট্রোজেন হচ্ছে খুবই নিষ্ক্রিয় টাইপের একটা পদার্থ। নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেন সব থেকে বেশি নিষ্ক্রিয় মৌল, বুঝছো? এই কারণে ওরা বিক্রিয়া করবে না। আমরা জানি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে কিন্তু আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র ইউজ করি। সেই আংশিক চাপ সূত্র অনুসারে P হবে P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই নিচে হবে V টোটাল, যেই পাত্র ওদেরকে রাখা হয়েছে। আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই,
30 সেন্টিমিটার পারদ চাপ ইন্টু হচ্ছে 200 সেন্টিমিটার কিউব আয়তন প্লাস 40 সেন্টিমিটার পারদ চাপ ইন্টু 300 সেন্টিমিটার কিউব আয়তন। আমি কিন্তু পারদ চাপ এবং আয়তন এই এককেই রাখছি, তাহলে আমাদের আনসারও এই এককেই আসবে। এখন দেখো ভি টোটাল অনেকে ভুল করে ফেলবে, ওদেরকে আমি যেই পাত্রে রাখছি তারই মোটা আয়তনটা লাগবে, অর্থাৎ সেখানে কিন্তু 400 সেন্টিমিটার কিউব আয়তন ছিল, তাই আমি 400 দ্বারা ভাগ করব। এত সেন্টিমিটার পারদ চাপ, ক্যালকুলেশনটা দেখাই দিয়েছি তো, ভার্সিটি এক্সাম ক্যালকুলেটর নাই। 3 দুগুণে দেখো 6, এরপর 3টা শূন্য, প্লাস 3 4 কত 12, এরপর 3টা শূন্য, নিচে আছে দেখো 400, তাহলে কি লেখা যায় 12,000 আর 6,000 কিন্তু 18,000, রাইট? আর নিচে আছে 400। তোমার এখানে 2টা শূন্য 2টা শূন্য কেটে গেল, 4 দ্বারা 180কে ভাগ করতে হবে। দেখো 2 দ্বারা কাটো, নিচে 2, উপরে 9 দুগুণে 18 মানে 90, দেন 2 দ্বারা আরো কাটলে কিন্তু 45, এই 45 সেন্টিমিটার পারদ চাপ। বলো পারবো কিনা? সিম্পল, টি নাম্বারটা। চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে জ্যামিতিক সমানতা কোনটি প্রদর্শন করতে পারে। আমরা জানি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে ওদের কার্বন কার্বন বন্ধন বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হওয়া যাবে না, যেহেতু এখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের ডাবল বন্ড আছে, তো সেই মুক্ত ঘূর্ণন আসলে সম্ভব হচ্ছে না, কারণ পাই বন্ধন থাকলে কিন্তু মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। দেন কার্বনের দুই হাতে দুইটা আলাদা মূলক থাকতে হয়। এখানে দেখো তো কার্বনের দুই হাতে কি কি আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে হাইড্রোজেন, একটাই ক্লোরিন, একটাই হাইড্রোজেন, আরেকটাই কিন্তু হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কারণ দেখো সেম সেম মূলক আছে। এখানে দেখো কি হয়েছে, কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, আরেকটা আছে CH3। আচ্ছা, আরেক কার্বনের দেখো এক হাতে আছে হাইড্রোজেন, আরেক হাতে Cl, এই যে এটা কিন্তু আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে, বি নাম্বারটাই হবে। তাও যদি ভাই বোঝার জন্য পরেগুলো দেখাই দিই, এখানে দেখো কার্বন কার্বন বন্ধন, দুই হাতেই ক্লোরিন, দুই হাতেই হাইড্রোজেন, সি নাম্বার অপশন, তাহলে এটা কিন্তু হবে না। ডি নাম্বারেও দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, দুই হাতেই হাইড্রোজেন, আর এখানে একটাই হাইড্রোজেন, একটাই আছে ইথাইন মূলক বা C2H5, তাহলে এখানে কিন্তু দুই হাতে একই মূলক থাকা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কিন্তু এখানে দেখো ভিন্ন ভিন্ন মূলক দুই হাতে, তাই আমাদের বি নাম্বারটাই রাইট আনসার হচ্ছে। বুঝছি, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আমাদের এই যোগের নামকরণ করতে হবে। আমি যদি সংখ্যাটা একটু সহজ করে আঁকাই, তাহলে নামকরণ করাটা ইজিয়ার হবে। CH3 মূলক ছিল, দেন এই কারণে দেখো একটা আছে হাইড্রোজেন, আর এরকম ব্র্যাকেটে যেটা দেওয়া ওটা মনে রাখবা যে বাইরে একটা শাখা হিসেবে দিয়ে দিবা, এই CH3, ওর সাথে পরে কানেক্টেড হচ্ছে CH2, দেন ওই কার্বনের সাথে আবার দেখো ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে একটা শাখায় CH3, আরেকটা শাখায় কিন্তু এই যে OH, দেন থাকবে CH2, এই CH3। এখানে কার্যকরী মূলক কে বলতো? অ্যালকোহল মূলক না OH? সো ও সবচেয়ে কাছে আছে কিন্তু ডান দিক থেকে, এদিক থেকে আমরা নাম্বারিং করবো। দেখো 1 2 3 4 5 6, এটা আমাদের সর্বোচ্চ কার্বন শিকল আসতেছে। আমি নামকরণটা কি করবো দেখো তো, আগে মিথাইল মূলকগুলোর পজিশন বলো। 3 5, অর্থাৎ 3 5 ডাইমিথাইল, দেন আমাদের হেক্স হবে 6টা কার্বনের জন্য হেক্স, যেহেতু অ্যালকোহল তাই হয়ে যাবে হেক্সানল, এবং হেক্সানলের পজিশনটা কয় নাম্বার কার্বন? অ্যালকোহল মূলকের 3 নাম্বারে, কিন্তু দেখো আমাদের বি নাম্বারটাই কারেক্ট আনসার। খুবই ইজি একটা নামকরণ। চলো পরেরটায় যাই। এখানে বলছে একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল এবং মিথানেল উৎপন্ন করে, যৌগটি কি? যেহেতু সে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করতেছে, তাহলে সে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন। এখন যেহেতু সে প্রোপানেল আর মিথানেল উৎপন্ন করতেছে ওজোনোলাইসিস বিক্রিয়ায়, তাহলে দেখো কি চিন্তা করা যায়, আমরা এই যৌগগুলোর একটু যদি সংকেত লিখি, প্রোপানেল হচ্ছে এরকম সি ডাবল বন্ড ও এই এইচ, এই পুরোটা আমাদের অ্যালডিহাইড মূলক, দেন আরো এরকম 2টা কার্বন থাকবে, এই প্রোপানেল। আর মিথানেল কি হবে বলতো? ডিরেক্ট এই যে CHO আর এইচ। দেখো তুমি যদি জাস্ট এই যে ডাবল বন্ধনগুলো অক্সিজেনের সাথে ভেঙে এদেরকে পরস্পর জোড়া লাগায় দাও, তাহলেই কিন্তু নিজের কাঙ্ক্ষিত যে অসম্পৃক্ত যৌগটা পেয়ে যাবে। কিভাবে? দেখো এই কার্বনের সাথে এই কার্বন আমি ডাবল বন্ধন করাচ্ছি, দেন এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, আরেকটাও হাইড্রোজেন, বাট ওই কার্বনের একটাই হাইড্রোজেন, আরেকটা দেখো CH2 CH3। এটা তুমি একটু সুন্দর করে লিখলে কি লেখা আছে দেখো, CH2, দেন ডাবল বন্ড CH, দেন CH2, দেন দেখো CH3। এটা আমাদের কোন যৌগের ক্ষেত্রে আছে বলো তো অপশনে? এই যে এ নাম্বার যৌগটা না? তাহলে আমাদের এ নাম্বারটাই কিন্তু কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। আমরা সবাই কিন্তু জানি আমাদের ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, এই যে সি ডাবল বন্ড ও CH3, এই ওর মধ্যে অ্যাসিটোমূলক আছে দেখে ও হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করতে পারে। তাহলে এটা জ্ঞানমূলক টাইপেরই ছিল। চলো পরেরটায় যাই। এখানে বলা হয়েছে নিচের কোনটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বলতে কি বোঝায় জানো? নিউক্লিয়াসের প্রতি আকর্ষী, অর্থাৎ ধনাত্মকের প্রতি আকর্ষী। কারা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণধর্মী হবে বলতো? যারা ঋণাত্মক চার্জ বা যাদের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, মুক্ত জোর আছে, অথবা যাদের অষ্টক প্রসারণ ঘটছে, এই পজিটিভ চার্জ কিন্তু হবেই না। বাদ এরপর BF3, এখানে অষ্টক সংকোচন ঘটছে, ওর ইলেকট্রন আরো লাগবে, তো ধনাত্মক আকর্ষী হবে না। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কিন্তু অষ্টক সংকোচন ঘটছে, তাহলে এটাও হবে না। বাট দেখো আমাদের অ্যামোনিয়ার কিন্তু একটা মুক্ত জোর আছে,
এবং এই কারণে ও মুক্ত জোর দিয়ে যেকোনো ধনাত্মক মূলকের সাথে যেমন H+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে NH4+ বা অ্যামোনিয়াম আয়ন ফর্ম করে ফেলে। তাহলে ওই কিন্তু নিউক্লিওফাইল বা ধনাত্মক আকর্ষী, রাইট? চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হইলো এই সমীকরণ অনুযায়ী এত তাপমাত্রা এত চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে? বলতো এই বিক্রিয়া সাপেক্ষে আমরা কি লিখতে পারি? N of H2 equals to actually N of Fe না, কারণ এটা 1:1 রেশিওতে বিক্রিয়া করতেছে। আমি হাইড্রোজেনের যে মোল নাম্বারটা সেটাকে ভাঙবো PV/RT তে, কেন দেখো সব ধরনের ডেটা ওই অনুপাতে দেওয়া আছে। আর লোহারকে ভাঙবো হচ্ছে ভরে W/M এ। এটা কিন্তু লোহার, আর এই পাশটা কিন্তু আমাদের হাইড্রোজেনের। চলো আমরা ভ্যালুগুলো বসাই দিই। হাইড্রোজেনের প্রেসার কত দেওয়া? 1 অ্যাটমসফিয়ার ইনটু ভলিউম কত দেওয়া আছে বলো তো? 200 লিটার ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচার কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা 300 কেলভিন। এই আর ওই পক্ষে আমি রাখবো W/M, ডাব্লিউটাই আমরা বের করতে চাই। আর মোলার ভরটা আয়রনের ক্ষেত্রে কত হবে বলতো? 56। কিন্তু এখান থেকে আমাদের ডাব্লিউটা বের করতে হবে। কাছাকাছি যে মোটামুটি এরকম 475 গ্রাম বের করছি, বাট এই কোয়েশ্চেনটা খুবই দুর্ভাগ্যজনক। কেন দেখো, অ্যাজাম্পশন করে আসলে বের করা যাবে না, খুবই ক্লোজেস্ট দুইটা অপশন দেওয়া আছে, বুঝছো? একবারে অ্যাকুরেট ক্যালকুলেশন হতে হবে। আমি প্রেফার করবো ওই 25টা প্রশ্নের মধ্যে একটা কোয়েশ্চেন ছেড়ে আসো বা অন্যগুলো আগে ট্রাই করো, দেন যদি মিলাইতে পারো দেন এটাতে আসো। এই আর কি। ক্যালকুলেটর নাই দেখে এটা যে একদম তোমার করে ফেলতে হবে এমন না, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কই আসলে এক। চলো পরে যাই। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা 1 লিটার পানিতে কি ইউজ করছি? সিলভার প্লাস ক্যাটায়ন। এরা দেখো 1:1 রেশিওতে বিক্রিয়া করে না, এই রিয়েক্ট করে AgCl তৈরি করে ফেলবে। তাহলে আমরা কি বলতে পারি? N of Ag প্লাস ইকুয়ালস টু কিন্তু N of Cl মাইনাস। সিলভারের N কে তুমি ভাঙবা হচ্ছে C ইন্টু Vl এ, কারণ ওইভাবে দেখো ভ্যালুগুলো গিভেন। আর ক্লোরাইডেরটা ভাঙবা হচ্ছে W/M এ, কারণ তোমার ppm এ ভ্যালু লাগবে, যেটা কিনা বোঝায় মিলিগ্রাম পার লিটার, বা ক্লোরাইডের ভরটা মিলিগ্রামে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি? W ইকুয়ালস টু দাঁড়ায় M ইন্টু C ইন্টু VL। আমরা যদি ভ্যালুগুলো বসাই, M হচ্ছে 35.5 ইন্টু C এর ভ্যালু হচ্ছে 0.01 ইন্টু ভলিউম হবে 3 ইন্টু 10⁻³ দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 35.5 ইন্টু শুধু 3 রাখো, আর এইখানে 10⁻², আর এটা মিলে হয়ে গেল 10⁻5। এত গ্রাম কিন্তু আসবে, বুঝছো? আমরা মিলিগ্রাম এখনো নেই। দেন তুমি 1000 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে হয়ে যাবে 10⁻²। আর 35কে তুমি 3 দ্বারা গুণ করো, 35.5কে 3 দ্বারা গুণ করলে আসতেছে 106.5। এই এত। তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি 106.5 ডিভাইডেড বাই 10² আছে নিচে, বা 100 আছে, এত মিলিগ্রাম। তাহলে আনসারটা কিন্তু চলে আসতেছে 1.065 এত মিলিগ্রাম পার লিটারই আমরা বের করছি, অর্থাৎ এটাই কিন্তু ppm এককে আমাদের কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে A নাম্বার অপশন। চলো সামনে যাই। আচ্ছা, এখানে আমরা কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করতেছি। আমাদের টাইম এবং কারেন্টের ভ্যালু দেওয়া, বলছে কি পরিমাণ পরমাণু জমা হবে সেটা বের করতে হবে। দেখো কপারের রিঅ্যাকশনটা এরকম হয় যে কপার 2+ যে ক্যাটায়ন, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে পরে ক্যাথোডে কপার সলিড আকারে জমা হচ্ছে। সো N ইকুয়ালস টু আমরা জানি IT/EF, বাট এটাকে আমরা ইকুয়েট করব N/N এর সাথে। কেন? তোমার পরমাণু সংখ্যা লাগবে ক্যাপিটাল N। সো আমরা ক্যাপিটাল N লিখতে পারি 6.023। আমরা 6 পয়েন্ট না নিয়ে অ্যাভোগাড্রো নাম্বারকে এখানে শুধু 6 দিয়ে লিখতেছি, কারণ অ্যাজাম্পশন করে ক্যালকুলেট করতে হবে, যেটা কিনা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে। I হচ্ছে আমাদের 1.25 ইন্টু T হচ্ছে 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। দেখো এই দুটো শূন্য আমরা কেটে দিতে পারি। দেন এই যে এখানে আমরা 6 ইন্টু 10⁻21 লিখলাম, আর দুইটা যে শূন্য সেই 100 দিয়ে এটাকে গুণ করে আমি লিখে ফেলছি 125 ইন্টু আমাদের 36 তো ছিলই, আর নিচে কিন্তু 2 ইন্টু 965 আছেই। সো 2 দ্বারা আমি এটাকে কেটে ধরো 18 লিখলাম, আর এখানে 5 দ্বারা কাটো 25, নিচেরটাকে 5 দ্বারা কাটলে আসতেছে 193। সো 18 10 এ হচ্ছে 180। সো এটা 10 দশমিক সামথিং, একটু বড় ভ্যালু আসবে। সেই 10 দ্বারা এটাকে কাটলে 10 কিন্তু 20। তো 6 25 কত বলো তো? 150 না? সো 150 ইন্টু 10⁻20, বা তুমি যদি শুধু 15 লেখো তাহলে আসবে 10⁻21। এখানে দেখো 15 নাই, বা 14 পয়েন্ট আছে, 14.04 ইন্টু 10⁻21। তাহলে এই নাম্বারটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, আমাদের সর্বশেষ কোয়েশ্চেন দেখো বলা হয়েছে তড়িৎ রসায়ন থেকে আসা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কোষের কোষ বিভবটা কত হবে? দেখো এটা কি প্রমাণ অবস্থায় আছে? না, কিন্তু কনসেন্ট্রেশন 1 মোলার না, তাহলে প্রমাণ অবস্থা না। তাহলে ভাই একটু বিক্রিয়াটা লিখে দেখো। নিকেলের এখানে জারণ হচ্ছে, অর্থাৎ নিকেল থেকে নিকেল 2+ যাচ্ছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে। আর সিলভার প্লাস কিন্তু সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। আর যেহেতু ইলেকট্রন ব্যালেন্সিং করতে হবে, তাহলে নিচেরটায় 2 দ্বারা গুণ করে দাও। এই আলটিমেট বিক্রিয়াটা দাঁড়াবে এরকম যে 2টা সিলভার প্লাস বিক্রিয়া করতেছে একটা নিকেলের সাথে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে 2 Ag সলিড প্লাস হচ্ছে একটা নিকেল অ্যাকুয়াস। এই এরকম। এবং এখানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 2টা। এবং এখানে আমাদের নার্নস্টের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT/EF ln কিউ। মনে আছে কিনা? আসলে লিখে ফেলি।
ই নট সেল কত হবে? কার জারণ হচ্ছে নিকেলের, নিকেলের লাগবে জারণ বিভব। এখানে দেখো বিজারণ বিভব দেওয়া, জারণ বিভব হবে কি এর ঠিক ঋণাত্মক ভ্যালুটা অর্থাৎ 0.25 প্লাস সিলভারের হবে বিজারণ বিভব, এখানে বিজারণটাই দেওয়া আছে অর্থাৎ 0.80 মাইনাস আর হচ্ছে কত 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস যেটা 298 কেলভিন ডিভাইডেড বাই 2 × 96500 দেন এলএন কিউ, কিউতে দেখো উপরে বসবে নিকেল 2 প্লাস, একোয়াস হিসেবে উৎপাদে ও আছে, নিকেল 2 প্লাসের কনসেন্ট্রেশন দেখো 0.1 মোলার। দেন বিক্রিয়কে বসবে কিন্তু সিলভার 2 প্লাসের ঘনমাত্রার উপরে স্কোয়ার, দ্যাট ইজ 0.1 এর উপরে স্কোয়ার। এই কোনোভাবেই কিন্তু সম্ভব না, সো ভাইয়া জাস্ট এটা রেখে দিলাম। বুদ্ধিমানের কাজ হবে পরীক্ষা হলে স্কিপ করে চলে আসা, কারণ এনাফ কোয়েশ্চেন আছে, তুমি 60 মিনিট টাইমে 100টা এমসিকিউ কিন্তু এমনিতেও অ্যাপ্রোচ করতে পারবা না। সো যেগুলো এরকম ক্যালকুলেশনে ইস্যু হচ্ছে 2-3টা, সেগুলো তুমি রেখে দাও, লাস্টে এসে ট্রাই করো অথবা স্কিপ করে চলে আসো। বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে কেমিস্ট্রি সেগমেন্টে সলভ। আশা করি তোমরা প্রত্যেকটা টাইপ বুঝতে পারছো, এবং একটা জিনিস ভালো মতো লক্ষ্য করো, আমরা যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের ক্লাস করছি প্রত্যেকবারই কিন্তু ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়েছে। দেখো তড়িৎ রসায়নে তোমার ফ্যারাডের প্রথম সূত্র এবং নান্সের সমীকরণ দুইটা থেকেই কিন্তু আসছে। তার মানে তোমার ইচ অ্যান্ড এভরি টপিক কভার করে পড়তে হবে, এবং সেখান থেকে কিন্তু প্রত্যেক টপিক ধরে ধরে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।